অবশেষে নিষিদ্ধ হলো জামাত শিবির, কার্যক্রম চালাতে পারবে না দলটির কোনো অঙ্গ সংগঠন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। জামাতে ইসলামে নিষিদ্ধ করায় তীব্র নিন্দা বিএনপির, সরকারের পরিকল্পনাতেই ঘটানো হয় হত্যাকাণ্ড, দাবি মির্জা ফখরুলের। আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার কিশোর মাহিম জামিনে মুক্ত, প্রশ্নবিদ্ধ পুলিশ, হয়রানি না করার দাবি পরিবারের। টিয়ার গ্যাসটা ছেড়েছিল তখন আমার পিছন থেকে তো সবাই চলে গেছে, তখন আমি একাই পড়ে গেছিলাম, তখন আমাকে ধরছে। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের বিরুদ্ধে যে কোনো সময় গ্রেফতারি পরোয়ানা, অনুসন্ধান কাজ শেষ বলছে দুদক। এবং 2 মাস আগে গোপনে রাখা বোমা বিস্ফোরণে হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর দাবি নিউ ইয়র্ক টাইমসের। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শাহজাহান মনি। এবারে বিস্তারিত। অবশেষে নিষিদ্ধ হলো জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। বৃহস্পতিবার বিকেলে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে যে জামাত শিবির সাম্প্রতিককালে সংগঠিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত। সেজন্য সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। আইনমন্ত্রী জানান, এই দলের অধীনে কেউ আর রাজনীতি করতে পারবে না। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে তাদের সব অঙ্গ সংগঠনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনের প্রথম অংশে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকটি রায়ে জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির 1971 সালের মহান মুক্তিযুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী। হাইকোর্ট 2013 সালের 1 আগস্টের এক রায়ের প্রেক্ষিতে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন, যা পরবর্তীতে বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রজ্ঞাপনের শেষ অংশে বলা হয়, সাম্প্রতিককালে সংগঠিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি ও উস্কানির মাধ্যমে জড়িত জামায়াত শিবির। তাই সরকার 2009 সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ক্ষমতা বলে জামায়াত শিবির ও তাদের সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করল। এর আগে দলটিকে নিষিদ্ধের বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠায় আইন মন্ত্রণালয়। আইনি মতামত দেওয়ার পর আইনমন্ত্রী বলেন, নিষিদ্ধ হওয়ার পর এই দলের অধীনে কেউ রাজনীতি করতে পারবে না। এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না। এবং তারা যদি দেখেন, আবারও আমি বলছি, বাংলাদেশে আইন আছে, তারা যদি বাংলাদেশের কোনো আইনে অপরাধ করে থাকে অবশ্যই তাদের বিচার হবে। কিন্তু এটা যদি আপনারা বলেন গণহারে, জামাতে ইসলামের যারা নতুন কর্মী, যারা 1971 পরে জন্ম নিয়েছে কিন্তু তাদেরকে বিচার করা হবে, আমি এরকম গণহারে বিচার করা হবে না। আইনমন্ত্রী জানান, গুপ্তাবস্থায় থেকে সহিংসতা করলে তা মোকাবেলায় সরকার প্রস্তুত। আন্ডারগ্রাউন্ডে অনেক দল গেছে, অনেক দলের কি হয়েছে আপনারা নকশালবাড়ির আপনারা যা ইতিহাস জানেন, তো সেটা অনেক দল যেতে পারে আন্ডারগ্রাউন্ডে, কিন্তু আমি আগেও বলেছি সেইটাকে মোকাবেলা করার মতন প্রস্তুতি আমাদের আছে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জামাতকে নিষিদ্ধ করায় প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন মহল। অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন জানান, নিবন্ধন বাতিল, বেশ কিছু মামলায় হেরে যাওয়া, 71 স্বাধীনতা বিরোধী কার্যক্রম এবং কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় জড়িত থাকায় দলটিকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় সরকার। আর অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে এর বিকল্প ছিল না বলে মনে করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। বৃহস্পতিবার বিকেলে জামায়াতকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন মহল। 14 দলের নেতা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া জানান, ধর্মের নামে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে সরকার উৎখাতে ষড়যন্ত্র করে জামায়াত, তাই তাদের নিষিদ্ধ করা ছাড়া বিকল্প ছিল না। সময়ের জরুরি প্রয়োজনে আজকে জামাতকে নিষিদ্ধ করা ছাড়া বিকল্প নাই। এই সাধারণ কোঠা আন্দোলনকে কেন্দ্র করে এখন কোঠা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না থেকে এটাকে সুবিস্তৃত করে আজকে সারা দেশে স্ফুলিঙ্গ থেকে দামানল সৃষ্টি করছে। তাদের মূল লক্ষ্য হচ্ছে রাজনীতিক
গণ উদ্বুদ্ধন সৃষ্টি করা। ৭১ সালের নৃশংস কর্মকাণ্ড এবং কোটা আন্দোলনের সহিংসতায় জামায়াতের সংশ্লিষ্টতা থাকায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। এছাড়া নিবন্ধন বাতিল সহ বেশ কিছু মামলায় জামায়াতের হেরে যাওয়া অন্যতম কারণ বলে জানান তিনি। ১৯৭১ মহান স্বাধীনতা যুদ্ধ থেকে তাদের নির্বাচন কমিশন কর্তৃক তাদের যে ইয়েটা দিয়ে হয়েছিল, নির্বাচনের যে তাদের দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছিল, সেই দলটি ক্যান্সেল করার সংক্রান্ত হাইকোর্টের রায় এবং তাদের বর্তমান কার্যকলাপ সবকিছু বিবেচনায় নিয়ে এইটা করা হয়েছে, এই আদেশটা জারি করা হয়েছে। আদালতের রায়ে নির্বাচন কমিশন ২০১৩ সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে। পরে দলটি আপিল করলে ২০২৩ সালের ১৯ নভেম্বর তা খারিজ করে দেন আপিল বিভাগ। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। নানা কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময়ে আইনি জটিলতার মুখে পড়ে জামাত। মানবতা বিরোধী অপরাধী দলটিকে আদালতের অপরাধী সংগঠন আখ্যা, নিবন্ধন বাতিল, মানবতা বিরোধী অপরাধে দলটির শীর্ষ নেতারা দণ্ডিত হওয়ায় স্বাভাবিক রাজনীতির সুযোগ হারায় দলটি। এবার নিয়ে স্বাধীন বাংলাদেশে দুবার এবং পাকিস্তান আমলেও দুবার নিষিদ্ধ হয় জামাত। আরো জানাচ্ছে তৌফিক মাহমুদ মুন্না। উপমহাদেশের দেশভাগের আগে ১৯৪১ সালে জামাত ইসলামী প্রতিষ্ঠা করেন মাওলানা সাইদ আবুল আলা মওদুদী। ১৯৫৯ সালে সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কানির অভিযোগে এবং ১৯৬২ সালে আইয়ুব খান প্রণীত মুসলিম পারিবারিক আইনের বিরোধিতার কারণে ১৯৬৪ সালে ৪ জানুয়ারি জামাত ইসলামীর কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। সবশেষ বাংলাদেশে ১৯৭২ সালে সংবিধানের ৩৮ অনুচ্ছেদ অনুসারে দলটিকে নিষিদ্ধ করে সরকার। পরে ১৯৭৭ সালে সংবিধানের ওই ধারা বাতিলের পর ফের রাজনীতিতে আসে জামায়াত। তখন থেকে জামাতের বিরোধিতা করে আসছিল সুশীল সমাজ ও বুদ্ধিজীবীরা। মহান মুক্তিযুদ্ধের সময় যে দল স্বাধীনতার বিরোধিতা করেছিল ৫৩ বছরেও সে জামাতকে নিষিদ্ধ বা অপরাধী সংগঠন হিসেবে বিচার করা হয়নি। তবে ৭১ যুদ্ধপথের দায়ে জামাতের শীর্ষ নেতাদের ফাঁসির রায় এরই মধ্যে কার্যকর হয়েছে। ২০০৮ সালের ৪ নভেম্বর জামাতকে নির্বাচন কমিশন থেকে সাময়িক নিবন্ধন দেওয়া হয়। রাজনৈতিক দল হিসেবে জামাতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনের বৈধতা নিয়ে ২০০৯ সালে রিট করেন তরিকত ফেডারেশনের সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল করিম চাঁদপুরী সহ ২৫ ব্যক্তি। রিটের শুনানি শেষে ২০১৩ সালের ১ আগস্ট জামাতের নিবন্ধন বাতিলের রায় দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করে দলটি। এরপর ২০২৩ সালের ১৯ নভেম্বর জামাতের আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্যতম প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামাত প্রসঙ্গে নিজেদের অবস্থান জানায় বিএনপি। সেখানে অভিযোগ করা হয়, সাম্প্রতিক সহিংসতা ও হত্যাযজ্ঞে নিজেদের দায় আড়াল করতে এমন সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। বলা হয়, চক্রান্ত করে তারা নিজেদের দায় এড়াতে পারে না। সরকারের নির্দেশ ও পরিকল্পনাতেই ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করা হয় বিবৃতিতে। ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের কাছে তাদেরকে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যান তারা। এদিকে সারা দেশে আটক সব শিক্ষার্থীদের মুক্তি এবং নিহতদের বিচারের দাবিতে ডিবি অফিসের সামনে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। বিস্তারিত মাজহারুল ইসলামের রিপোর্টে। গেল সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান ৬ সমন্বয়কে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে জানানো হয় নিরাপত্তার স্বার্থে তাদেরকে হেফাজতে নেওয়া হয়। এ সময় হেফাজতে থাকা অবস্থায় সমন্বয়করা আন্দোলন বন্ধের ঘোষণা দিলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় অন্য সমন্বয়করা। নিরাপত্তার কথা বলে কাউকে দীর্ঘ সময় আটক রাখা যায় কিনা এমন প্রশ্ন করেন উচ্চ আদালতের একদল আইনজীবী। মানববন্ধন করেন নাগরিক সমাজের সদস্যরাও। উচ্চ আদালতে রিটের শুনানির আগেই পরিবারের হেফাজতে ছেড়ে দেওয়া হলো ৬ সমন্বয়ককে। এ নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি সমন্বয়ক এবং পরিবারের সদস্যরা। এদিকে দেশের বিভিন্ন জায়গায় আটক সব শিক্ষার্থীদের মুক্তি এবং হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। এ সময় তারা অভিযোগ করেন, পুলিশ তাদের ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে গণহারে গ্রেফতার করছে। আজকে এখানে দাবি করছি আগামী ২৪ ঘন্টার ভিতরে যে যেখানে আটক আছে ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বিনা বিচারে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা ছাড়া তাদের সকলকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। এইটা হলো প্রধান দাবি। শিশু সহ যারা অপ্রাপ্তবয়স্ক
প্রাপ্তবয়স্ক সহ শিক্ষার্থী সহ শিক্ষকদের সহ সাধারণ মানুষ সহ যাদেরকে আটক রাখা হয়েছে, যাদের উপর নির্বিচারে হত্যা করা হয়েছে, সকলের ন্যায় বিচার নিশ্চিত করুন, আটকদেরকে মুক্ত দিন। যদি হত্যার বিচার না করা হয়, যদি শিক্ষাঙ্গন খুলে না হয় অবিলম্বে, তাহলে আমাদের নাগরিক সমাজের আরো বৃহত্তর কর্মসূচি থাকবে। এ সময় জাতিসংঘের তত্ত্বাবধানে সব হত্যার বিচার দাবি করেন তারা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলনে শিক্ষার্থী সহ 2 শতাধিক মানুষের মৃত্যুর ঘটনাকে ন্যাক্কারজনক বলছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশে কথা বলেন তারা। এদিকে শিক্ষকদের কোনো ধরনের নির্যাতন করলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শাহাদাত নিশাতের সহযোগিতায় জান্নাতুল মোহনার প্রতিবেদন। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। এ সময় শিক্ষার্থীদের প্রতিটি দাবির প্রতি সমর্থন জানান তারা। শিক্ষকের উপর হামলা কেন? গ্রেফতার বন্ধ করে দ্রুত জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে বিচারের ব্যবস্থা করার দাবি তোলেন শিক্ষকরা। সেই সঙ্গে ক্যাম্পাস থেকে বৃহস্পতিবারের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে নেওয়ারও দাবি জানান তারা। অতি দ্রুত আপনারা এখান থেকে এই বিচারগুলো নিশ্চিত করবেন স্বচ্ছভাবে, সেটি জাতিসংঘের মাধ্যমে হোক, গণকমিশনের মাধ্যমে হোক, কিন্তু সরকারের মাধ্যমে না। এটি প্যালেস্টাইন, এটি ইউক্রেন, আমি জানি না তো আমার শিক্ষক, আমি ক্যাম্পাসে ঢুকবো, আমার ছাত্র ক্যাম্পাসে ঢুকবো, পুলিশ ধারাস করছে, ঢুকতে দিচ্ছে না। এটা কোন দেশ? এরকম পরিস্থিতিতে আমরা মনে করছি আমাদের শিক্ষকদের একত্রিত হওয়া খুব জরুরি। একই সমাবেশে যোগ দিয়ে শিক্ষার্থীরা বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের উপর আর কোনো আঁচড় পড়লে দেয়া হবে উচিত জবাব। পরে সেখান থেকে শিক্ষক শিক্ষার্থীরা মিছিল নিয়ে ভিসি চত্বর, রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। সেখানে পালন করা হয় 1 মিনিট নীরবতাও। এদিকে বেলা 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলন করেন ঢাবি নীল দলের শিক্ষকেরা। এতে শিক্ষার্থীদের পাশে থেকে আইনি এবং চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে বলে জানান তারা। নিরপরাধ ব্যক্তিদের গ্রেপ্তার এবং হয়রানি না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। সারাক্ষণই আমরা শিক্ষার্থীদের পাশে আছি, তাদের যে কোনো ধরনের আইনি এবং চিকিৎসা সহায়তা কিন্তু আমরা প্রদান করে যাচ্ছি। তাদের দাবি, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদেরকে শিক্ষকদের বিপক্ষে দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে। এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু রাজনীতি হচ্ছে, শিক্ষার্থীদেরকে শিক্ষকদের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ হয়তো আপনার অপরাজেয় বাংলায় দাঁড়িয়ে শুধু বক্তব্যই রাখছে, আমরা কিন্তু আমাদের কাজের কাজটা করছি। ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত সহ শিক্ষার পরিবেশ নিশ্চিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি 3টি দাবি জানান তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। 15 দিন পর মুক্তি পেলেন কোটা আন্দোলনে নিহত আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার হওয়া কলেজ ছাত্র কিশোর আলফি শাহরিয়ার মাহিম। বৃহস্পতিবার বিকেলে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি। এই ভুলের দায় কে নেবেন? মাহিমের আইনজীবী এমন দাবি করলেও পুলিশ বলছে তদন্তে নিরপরাধ প্রমাণিত হলে অব্যাহতি পাবেন তিনি। আর এই ঘটনায় নিরপরাধ মাহিমকে হয়রানি না করার দাবি পরিবারের। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন মাহমুদ রকি। গেল 18 জুলাই আন্দোলনের সময় তাছাড় থানা এলাকা থেকে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কিশোর মাহিমকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন 19 বছর বয়স লিখে আদালতে পাঠালে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। জামিনে মুক্তি পাওয়ার পর বিষয়টি নিয়ে কথা বলেন মাহিমও। যখন আমি সেন্সলেস হয়ে পড়ে গেছিলাম তখন টিয়ার গ্যাস ছাড়ছিল, তো যখন টিয়ার গ্যাসটা সেরেছিল তখন আমার পিছন থেকে তো সবাই চলে গেছে, তখন আমি একাই পড়ে গেছিলাম, তখন আমাকে ধরছে। মাহিম বয়সে কিশোর এবং নিরপরাধ এড়িয়ে ফেসবুকে পোস্ট করেন তার বোন সানজানা আক্তার স্নেহা। তার এই স্ট্যাটাসে ব্যাপক আলোচনার পর পুলিশের শীর্ষ পর্যায়ে কথা বলেন মাহিমের স্বজনরা। 5 আগস্ট জামিন শুনানির দিন থাকলেও মাহিম বয়সে কিশোর বিষয়টি আদালতের নজরে এনে বৃহস্পতিবার তার জামিন প্রার্থনা করলে বিচারক মোস্তফা কামাল তার জামিন মঞ্জুর করেন। তবে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়নি। আজকে আদালতে আমরা আগাম জামিন শুনানির জন্য দরখাস্ত করেছি। দরখাস্ত করার পর সেটা শুনানি হয়েছে। শুনানি হওয়ার পরে শিশু ফাহিমকে আদালত সন্তুষ্ট হয়ে
জামিন প্রদান করেছেন। পরিবারের দাবি, অনেকটা নিখোঁজ থাকার পর আদালত থেকেই খোঁজ মেলে মাহিমের। বয়সে কিশোর আর সংঘর্ষে সংশ্লিষ্টতা না থাকায় মামলা থেকে অব্যাহতির দাবি করেন তারা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। জামিন দিল ঠিকই আছে, কিন্তু জামিনই কি আসলে মুক্তি? তাকে এই যে মামলা থেকে প্রত্যাহার করলো না, তার সে যে একজন শিক্ষার্থী, তার জীবনে কি এই মামলাটার দাগ থাকবে না? আমার বাড়ি তো ওখানে, আমার ছেলে ওখানে থাকবে না, কোথায় থাকবে? তাহলে সেখান থেকে কেন আমার ছেলেকে ধরে নিয়ে আসা হলো? আবার আমাদেরকে কেন জানানো হয় নাই? এই মামলা থেকে আমি সম্পূর্ণভাবে অব্যাহত চাচ্ছি যে আমার এই ছেলে যে উপরে যাতে কোনো আর অভিযোগ না থাকে, নির্দোষ ছিল, যে সে নির্দোষ। অরিজিনাল বয়স হচ্ছে 17 বছর, তাই না? কিন্তু দেখানো হয়েছে 20 বছর। এই বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানার সাথে সাথে আমি ব্যক্তিগতভাবে ওর পরিবারের সাথে যোগাযোগ করি সাংবাদিকদের মাধ্যমেই, এবং এখান থেকে আমরা তাদেরকে আদালতে পাঠিয়েছি। আমরা আশা করছি যে আদালতের প্রক্রিয়াতেই খুব দ্রুততম সময়ের মধ্যেই এই বিষয়টির অবসান হবে। শিক্ষার্থীদের এভাবে গ্রেফতার না করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান রংপুরের বিশিষ্টজনরা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। 16 থেকে 21 জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহত হওয়ার ঘটনা তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশনের পুনর্গঠন করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তদন্ত কমিশন পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর ফলে কমিশনের কাজের পরিধি সহ সদস্য সংখ্যা বৃদ্ধি হলো। বর্তমান কমিশনে বিচারপতি খন্দকার দিলারুজ্জামান সভাপতি ও বিচারপতি কে এম জাহেদ সারোয়ার এবং বিচারপতি শওকত আলী চৌধুরীকে সদস্য করে 3 সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে সরকার। এই কমিশন আগামী 4 আগস্ট রংপুরে নিহত আবু সাইদ সহ 6 জনের বিষয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করতে রংপুরে যাবেন। 5 আগস্ট 2024 সোমবারে সাইদের বিষয়ে সকাল 9টা থেকে আমরা সাক্ষ্য গ্রহণ করব রংপুর সার্কিট হাউসে। 6 তারিখে ওখানে 3 জন ব্যক্তি, সাজ্জাদ হোসেন, মুসলিম উদ্দিন মিলন, মোহাম্মদ মানিক মিয়া, তাদের সাক্ষ্য গ্রহণ করব আমরা 6 আগস্ট 2024 তারিখে। 7 তারিখে বুধবারে আমরা মোহাম্মদ মেরাজুল ইসলাম এবং মোহাম্মদ আবদুল্লাহ আল তাহের এদের সাক্ষ্য গ্রহণ করব। যারা যারা সাক্ষ্য দিতে আসবেন, কোনোভাবেই কোনো সাক্ষীকে ভয়ভীতি বা কোনো রকম কিছু প্রদর্শন করা যাবে না। এ ব্যাপারে কমিশন কাউকে ছাড় দিবে না। ছাগলকাণ্ডে আলোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে যে কোনো সময় গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে। দুদক বলছে ইতোমধ্যে অনুসন্ধান কাজ শেষ করেছে তারা। কোথায় আছেন মতিউর? এই আলোচনার মধ্যে স্বেচ্ছায় অবসরের আবেদন করেন তিনি। এদিকে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ক্ষমতার অপব্যবহার করা সংশ্লিষ্ট সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে এমন মতিউর সমাজে থেকে যাবে। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। মতিউর রহমান গড়েছে সম্পদের পাহাড়। কোথায় নেই তার সম্পদ? দেশ পেরিয়ে বিদেশেও কিনেছেন বিশাল অট্টালিকা, যা একজন সরকারি কর্মকর্তার সম্পূর্ণ জ্ঞাত আয় বহির্ভূত। গত ঈদুল আজহার আগ থেকে সম্পদের পরিমাণ নিয়ে বিতর্ক শুরু হয়। আস্তে আস্তে বের হতে থাকে থলের বিড়াল। মতিউরের ছেলের দামি ব্র্যান্ডের গাড়ি, বিলাসবহুল জীবনযাপন এবং পরিবারের সদস্যদের নামে রিসর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ গড়েছেন নামে বেনামে নানান সম্পদ। আলোচনায় আসার পর থেকে আত্মগোপনে রয়েছে অভিযুক্ত এই এনবিআর কর্মকর্তা। কোথায় আছেন মতিউর? এই আলোচনার মধ্যে হঠাৎ করে স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করেন তিনি। সে অনুযায়ী অবসর প্রদানও করে অর্থ মন্ত্রণালয়। অপরাধের সত্যতা পাওয়ায় সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের উপর যে কোনো সময় গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে, জানান দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ শাহরিয়াজ। আমাদের যে অনুসন্ধান টিম আছে, আপনারা জানেন যে মতিউরের বিষয়ে, সেখানে আমাদের তার বিরুদ্ধে পরিবারের বিরুদ্ধে নিম্নোক্ত আমরা সম্পত্তি ইতিমধ্যে পেয়েছি। আমি যদি প্রথমে বলি যে স্থাবর সম্পত্তি তার আছে টঙ্গী, গাজীপুরে আছে 137.28% আমরা জমির হিসেব পেয়েছি, নতুন করে পাওয়া গেছে বাকিটার সাথে। এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকায় 8070 স্কোয়ার ফিটের কমার্শিয়াল স্পেস, 3টি কার পার্কিং সহ।
এছাড়া আছে অস্থাবর সম্পত্তি আমরা পেয়েছি। এদিকে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ক্ষমতার অপব্যবহার করা সংশ্লিষ্ট সকলকে দৃষ্টান্ত শাস্তি নিশ্চিতে সরকারের অগ্রাধিকার দেওয়া উচিত। প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুর্নীতির এবং অবৈধ অর্থ সম্পদ মালিকানা অর্জনটা একটা স্বাভাবিকতায় প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। যদি আমরা সবসময় বলবো যে এখানে শতভাগ কর্মচারী একই অপরাধে বা একই ধরনের দুর্নীতিতে লিপ্ত, সেটা বলার সুযোগ নেই, কিন্তু পুরো বিষয়টাকে এক ধরনের স্বাভাবিকতায় রূপান্তর করা হয়েছে, যে কারণে এটা আর সম্ভব হয়েছে এই জন্য যে এটার কোনো প্রতিকার হয় না। দুর্নীতি দমন কমিশনকে অভিযুক্ত এই কর্মকর্তার বিরুদ্ধে আরো কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান টিআইবির এই নির্বাহী পরিচালক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বাজারে চড়া দরে বিক্রি হচ্ছে নিত্যপণ্য, এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বিস্তারিত জানাতে জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, নিত্যপণ্যের দাম নিয়ে ক্রেতারা কি বলছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ইশরাত, আপনাকে ধন্যবাদ। শুরুতেই জানাতে চাই যে নিত্যপণ্যের বাজার নিয়ে যে দরদাম, সেটির কিন্তু যে পরিস্থিতি নিয়ে কোনো সুসংবাদ আমি আপনাকে দিতে পারছি না। কারণ দীর্ঘ 6 মাস যাবৎ জামালপুরে যে মাছ মাংসের দাম সেটি কিন্তু বৃদ্ধি, সেটি কিন্তু অব্যাহত রয়েছে। ইতিমধ্যে আমি আপনাদেরকে জানাতে চাই যে গরুর মাংসের যে দাম সেটি কিন্তু 720 থেকে 750 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও খাসির মাংস সেই 6 মাস আগে কিন্তু 1000 ঘর পেরিয়ে এখন কিন্তু 1100 টাকায় বিক্রি হচ্ছে। আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই, ইতিমধ্যে কিন্তু সব প্রায় মাছ মাংসের দামই বৃদ্ধি পেয়েছে। সবকিছু মিলিয়ে এক ধরনের ক্রেতাদের মধ্যে নাবিশ্বাস চলছে। ইতিমধ্যে যে ব্রয়লার মুরগি সেটি কিন্তু 20 টাকা বৃদ্ধি পেয়ে এখন 170 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়াও সোনালী মুরগি যে আছে সেটি বিক্রি হচ্ছে 300 টাকায়। আর মাছের বাজার যদি আপনাদেরকে একটু বলতে চাই, তাহলে রুই মাছ হচ্ছে 50 টাকা বৃদ্ধি পেয়ে সেটি এখন 350 টাকা। পাঙ্গাস মাছ কিন্তু 160 থেকে 170 টাকায় বিক্রি হচ্ছে। ইলিশ মাছের কেজি কিন্তু অনেক আগেই 1500 ঘর পার হয়ে এখন 2000 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়াও তেলাপিয়া, ট্যাংরা, মাগুর এবং মানুষ যে একটু ছোট মাছ খাবে সেটিও কিন্তু মানুষ খেতে পাচ্ছে না, কারণ এখন ছোট মাছের দামও হচ্ছে 500 থেকে 550 টাকা কেজি। যদিও যারা বিক্রেতারা বলছেন যে কারফিউ এবং বিভিন্ন কারণে এই সবকিছুর মিলে দাম একটু বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা কিন্তু বাজারে ঘুরে দেখেছি যে বাজারের যে চাহিদার যে যোগান সেটি কিন্তু ঠিক মতোই রয়েছে। সাধারণ ক্রেতারা আমাদেরকে অভিযোগ করেছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা না থাকার কারণেই এক এক বাজারে এক এক ধরনের দাম নেওয়া হচ্ছে। জামালপুর শহরে যে গরুর মাংসের কেজি নেওয়া হচ্ছে 750 টাকা, সেটি কিন্তু জামালপুর শহর থেকে কয়েক কিলোমিটার দূরের যে বাজারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু 720 থেকে 730 টাকায় বিক্রি হচ্ছে। সবকিছু মিলিয়ে জামালপুরের যে নিত্য পণ্যের দাম সেটি কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। এছাড়াও এখন একটি ডিম কিন্তু হচ্ছে 13 টাকা করে, 50 টাকার উপরে হচ্ছে জামালপুরের যে ডিমের বাজার সেটি। সবকিছু মিলিয়ে সাধারণ যে ক্রেতারা তারা কিন্তু একদম নাবিশ্বাসের মধ্যে রয়েছেন। তারা আমাদেরকে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে একমাত্র বাজার মনিটরিং ব্যবস্থা এবং এই সিন্ডিকেটের কারণে কিন্তু এক এক বাজারে এক এক দাম নেওয়া হচ্ছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই নিয়ে সাধারণ ক্রেতারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং সাধারণ ক্রেতাদের মধ্যে এক ধরনের নাবিশ্বাস তৈরি হয়েছে। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে সরকার বাজার মনিটরিং এর মাধ্যমে এবং সিন্ডিকেট দমিয়ে এই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবেন। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি নিয়ে, নিত্যপণ্যের বাজার নিয়ে জামালপুর থেকে সর্বশেষ তথ্য। ইশরাত। মেহেদি, আপনাকে ধন্যবাদ। জামালপুর থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মেহেদি হাসান। উজানের ঢলে প্লাবিত কক্সবাজার, পানিতে ডুবেছে 5 উপজেলার 3 শতাধিক গ্রাম। পানিবন্দী দিন কাটাচ্ছে কয়েক লাখ মানুষ। তীব্র হচ্ছে সুপেয় পানি ও খাদ্য সংকট। দুর্গতদের অভিযোগ, এখনো মেলেনি কাঙ্ক্ষিত ত্রাণ। সহকর্মী সৌরভ দেবের রিপোর্টে বিস্তারিত। ভারী বৃষ্টি, উজান থেকে নামছে ঢলের পানি, ডুবছে একের পর এক গ্রাম। বিপদসীমার উপর দিয়ে বইছে মাতামুহুরী ও বাকখালী নদী। এমনই দৃশ্য কক্সবাজার নির্মাঞ্চলের। ভোগান্তিতে চকরিয়া, পেকুয়া, রামু, সদর ও উখিয়া উপজেলার 3 শতাধিক গ্রামের কয়েক লাখ মানুষ। সুপেয় পানি ও খাদ্য সংকটে দিন কাটালেও এসব মানুষ পাচ্ছেন না প্রয়োজনীয় সহযোগিতা। অতি বর্ষণ হলে এখানে আমাদের বাকখালী নদীতে মানে গর্জনিয়া পাহাড়ের পানিগুলি এসে আমাদের এলাকা ডুবে যায়। তীব্র পানি আসার কারণে আমাদের বাড়িঘর সবগুলো ডুবে গেছে। রাস্তাঘাটে কুমোরের চাইতেও কুমোরের উপরেও পানি, চলাফেরা করতে মানুষের সার্বিক অবস্থা খুবই কঠিন। এখানে যারা বন্যা প্লাবিত হয়ে সবাইকে যেন
ত্রাণের ব্যবস্থা করা হয়। এমন পরিস্থিতিতে প্রশাসনকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান স্থানীয় জনপ্রতিনিধিদের। সকাল থেকে কিন্তু আমাদের এলাকার কোনো লোকজন বাড়িঘর রান্না করতে পারে নাই, হঠাৎ পানি বেড়াতে গ্রামীণ অবকাঠামো রয়েছে, সড়কগুলো রয়েছে, তা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছে। আমরা সরকারের কাছে দ্রুত এই এলাকার মানুষের জন্য আমরা সাহায্যের দাবি জানাচ্ছি। উপজেলা প্রশাসন বলছে দুর্গতদের মাঝে শুকনো খাবার সহ জরুরি বিভিন্ন সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নিতে চালানো হচ্ছে প্রচারণা। ভারী বর্ষণের কারণে যেসব এলাকায় পানিবন্দী মানুষজন রয়েছে সেটি আমি পরিদর্শনের পরে দ্রুত আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে আমাদের সাহায্য কার্যক্রম গ্রহণ করা হবে। আবহাওয়া অফিস বলছে ভারী বৃষ্টি হতে পারে আরো 2 দিন। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত ভোলার মনপুরার 41 কিলোমিটার সড়ক সংস্কার হয়নি। ফলে সড়কে হালকা কিংবা ভারী কোনো যানবাহনই চলাচল করতে পারছে না। চরম দুর্ভোগে দ্বীপের মানুষ। তবে দ্রুত সড়ক সংস্কারের কথা জানান এলজিডি নির্বাহী প্রকৌশলী। সহকর্মী ছোটন সাহার তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। সড়কের এমন চিত্র দেখলেই বোঝা যায় উপকূলে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব কতটা ভয়াবহ ছিল। জলোচ্ছ্বাস আর ঢেউয়ের তোড়ে লণ্ডভণ্ড হয়ে যায় বেশিরভাগ সড়ক, যা 2 মাসেও সংস্কার হয়নি। এতে মনপুরা উপজেলার প্রধান সড়ক সহ মনপুরা, হাজিরহাট, দক্ষিণ ও উত্তর সাকুচিয়ার 4 ইউনিয়নের 41 কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন উপকূলের বাসিন্দারা। অতিরিক্ত পানির কারণে ছুটে ভেঙে গিয়েছে, ভেঙে যাওয়ার ফলে আমরা আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই কষ্টকর। আমরা একটা কোম্পানিতে জব করি, বিভিন্ন মালামাল নিয়ে আমরা সেখানে আমাদের মালগুলো নিতে আমাদের অনেক কষ্ট হয়। চলাচল করতে পারি না, যাতায়াতের আরেকটা কাঁচা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা বৃষ্টি হলে আমাদের লোদের জন্য যাওয়া যায় না, গাড়ি নিতে অনেক কষ্ট হয়ে যায়। শুধু চলাচল না, যে কোনো মানুষের যে কোনো জায়গাতে কোনো অসুস্থ রোগী এমনকি তাদের জন্য কিন্তু খুবই বিপজ্জনক। আমরা উপরুষ্ট কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে আমাদের এই দাসার মাছঘাটের এই রাস্তাগুলোর আমরা দয়া করে একটু নির্মাণ করেন। যান চলাচল স্বাভাবিক রাখতে এলাকাবাসী নিজ উদ্যোগে সামান্য সড়ক মেরামত করলেও বেশিরভাগ সড়ক এখনো বেহাল। তবে দ্রুত সড়ক সংস্কার করা হবে বলে জানান এলজিইডির কর্মকর্তা। বর্তমানে আমরা ওই সড়কগুলোকেও আমাদের যে রিমেল পরবর্তীতে একটা প্রকল্প, নতুন প্রকল্পের আওতায় নিয়ে এসে আমরা এগুলা মেরামতের কার্যক্রম আমরা চালু করার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সকল তথ্য প্রেরণ করছি এবং প্রকল্প অ্যাপ্রুভ হইলে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। মনপুরা উপজেলার ক্ষতিগ্রস্ত সড়কে ক্ষতির পরিমাণ 25 কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।